রাতের অন্ধকারে এক অসহায় মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে একজন সৎ পুলিশ অফিসার গণপিটুনিতে প্রাণ হারায়। আর এই নিয়েই সারা দেশে চলতে থাকে তুমুল আলোচনা সমালোচনা। কেউ কেউ তো ওই পুলিশের ঘাড়েই দোষ চাপিয়ে দেয়। এই নিয়ে কোর্টেও দুই উকিলের মধ্যে লড়াই চলতে থাকে। এখন শুধুমাত্র সেই ভুক্তভোগী মেয়ের সাক্ষীই পারবে ওই পুলিশ অফিসারকে নির্দোষ প্রমাণ করতে, কিন্তু তাকে তো সেই রাতের পর আর খুঁজেই পাওয়া যায়নি। এখন এটাই দেখার পালা, তাকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে? আর আসল খুনিরা কি তাদের পাপের শাস্তি পাবে, নাকি আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে? সবশেষে এমন এক টুইস্ট অপেক্ষা করছে যা পুরো গল্পেরই মোড় ঘুরিয়ে দিবে। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্প শুরু করা যাক। সিরিজের নাম যাহা বলিব সত্য বলিব। গল্পের শুরুটা হয় 31 ডিসেম্বর 2007 সালে। একটা গাড়িতে করে যাচ্ছিল তাপস সাহা নামের একজন অফিসার। সে তার বন্ধুদের সাথেই যাচ্ছিল। মাঝপথেই দেখা যায় একটা গাড়ি থেকে একটা মেয়েকে টিজ করা হচ্ছিল, আর এক পর্যায়ে সেই ছেলেগুলো মেয়েটাকে ধরেই ফেলে। তাকে বাঁচাতে তখন তাপস চলে আসে। তখন সেই ইভটিজাররা তাপসকে খুব বাজেভাবে আহত করে। সবাই মিলে তাকে খুব মার মারে। তাপস তো কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না। আর এরই সুযোগে দেখা যায় সেই মেয়েটি বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটির সাথে অবশ্য একটি ছেলেও ছিল, তবে তাদের চেহারা দেখা যায় না, কারণ তারা দুজনেই হেলমেট পরেছিল। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা পৃথা নামের একটা মেয়েকে দেখতে পাই। পৃথাকে তার মা বলে অনর্ঘের মা কল করেছিল। পৃথা তো এই কথা শুনেই বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে, মা সকাল সকালে সব মাথায় ঢুকিও না তো। তার মা তখন বলে, আমি আর কোথায় তোকে কিছু বলি, তোর উপরই তো সবকিছু ছেড়ে দিয়েছি। তুই এখন ভেবে দেখ তুই কি করবি। হয়তো এখানে তাদের বিয়ের কথাবার্তা চলছিল। যাক, তো পৃথা তারপর তার অফিসে আসে। সে আসলে পাবলিক প্রসিকিউশন অফিসে জব করে, অর্থাৎ সে একজন লয়ার। তো তারপরই পৃথা তার একজন সিনিয়রের সাথে কথা বলতে আসে। সে তো তার অনেক প্রশংসা করছিল তার কাজের জন্য। আসলে পৃথা তার প্রথম কেসটা জিতেছে, তাই সেখানে তার নামের পাশে সে 1 লিখে দেয়। আসলে পৃথার সিনিয়র আজ পর্যন্ত যতগুলো কেস জিতেছে সেই সবগুলো কেসেরই কাউন্ট করে রেখেছে সে। তাই সে পৃথার ক্ষেত্রেও একই কাজ করে, আর তাকেও এই কাজ করতে উৎসাহিত করে। যতগুলো কেস জিতবে সে, ততগুলো নাম্বার সেখানে অ্যাড হবে। এতে সে অনেক বেশি মোটিভেটও হবে। এদিকে নিউজে শুধু তাপসী হচ্ছিল। চারিদিকে পুলিশ অফিসার তাপসের উপর হামলা হওয়ার খবর ছড়িয়ে গিয়েছিল। অফিসে তো সবাই তাপসের কেস নিয়ে কথা বলছিল। সবাই বলতে থাকে যে আজকাল পুলিশও রক্ষা পায় না, তাহলে সাধারণ মানুষের কি হবে? আর এই কেস যে নিবে সেই তো জিতবে, কারণ এখানে খোঁজার মতো কিছুই নেই। এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস। পৃথা তো এই সব কথা শুনে কিছু একটা ভাবছিল। রাতে পৃথা বাড়ি ফেরার পরই তার বাবা নিউজ দেখে আর পৃথাকে বলে, তোর কি মনে হয় এ কেসে পুলিশও জড়িয়ে থাকতে পারে? পৃথা এই কথা শুনে বলে, বাবা, অপরাধীর না কোনো পেশা হয় না। অপরাধী তো অপরাধী হয়, সে যে কেউ হতে পারে, যে কোনো পেশার হতে পারে। তো দেখা যায় এভিডেন্স রুমে কেউ একজন চলে যায় আর কিছু একটা উল্টো পাল্টা করে। যেখানে ছিল তাপসের এভিডেন্স রিলেটেড কিছু ফাইল। কেউ হয়তো তাপসের এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যাক, তো এর পরদিনই দেখা যায় পৃথার অফিসে মিটিং ডাকে তাদের সিনিয়র বস অজয়। অজয় বলে, আমাদের হাতে একটা সেনসিটিভ কেস আছে পুলিশ অফিসার তাপস সাহার। আশা করছি এখানে উপস্থিত সবাই সেই কেস সম্পর্কে জানেন। কেসটা অমীমাংসিত থাকার সম্ভাবনাই বেশি, তবে কলকাতা পুলিশের তরফ থেকে এই মামলার রায় হওয়াটা খুব জরুরি, না হলে জনতার রোষের মুখে পড়তে হবে। আর এই মামলার রায়ে সাসপেক্ট দোষী সাব্যস্ত হোক বা না হোক, এটা করতেই হবে, কারণ এতে কলকাতা পুলিশের ইমেজ জড়িয়ে রয়েছে। তাদের ইমেজটাই তো নষ্ট হয়ে যাবে। তখনই সেখানে পৃথা বলে, আমি ক্রাইম স্পটে গিয়েছিলাম স্যার, সেখানে প্রমাণ বলতে কিছুই ছিল না, তাই আমাদের অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা স্যার, আমি কি এই কেসটা রিপ্রেজেন্ট করতে পারি? তখন অজয় বলে, দেখো পৃথা, আমি তোমাকে বিশ্বাস করি না, ব্যাপারটা কিন্তু এমন নয়, কিন্তু এত তাড়াহুড়ো করারও তো প্রয়োজন নেই। তোমার কাছে অনেক সময় আছে, একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলেই হবে। তো পৃথা এরপর দেখা যায় সোজাসুজি হসপিটালে যায় আর তাপসের বন্ধুকে তাপসের ব্যাপারে জিজ্ঞেস করে। আর সে জানতে পারে যে তাপস এখন সিরিয়াস পর্যায়ে আছে, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, তার কন্ডিশন একেবারেই ভালো না। এসব শুনে পৃথা বলে, আপনি চিন্তা করবেন না, একবার তাপস স্যার রিকভার করে নিক, তখন দেখবেন এই কেসের সুরাহা মিলেই যাবে, কালপ্রিট ধরা পড়বে। তাই দয়া করে কোনো চিন্তা করবেন না। তখন তাপসের বন্ধু বলে, কিভাবে ধরা পড়বে শুনি? পুলিশ তো এখনো ওই 2 কালপ্রিটকে ধরতে পারল না, জানি না এই কেসের কি হবে। তো এরপরই সে বলতে থাকে, তাপস না আসলে খুব সাধারণ একটা ছেলে ছিল, তার কাছে কাজের এত প্রেসার থাকতো যে সে সময়ই পেত না।
আর সে অনেক বেশি সৎ আর নিষ্ঠাবান ছিল। আর তার বন্ধু বলতে একমাত্র আমরাই ছিলাম। সে খুব বেশি মানুষের সাথে মিশতও না। আর ঘটনার সেই রাতে আমরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচাতে, কিন্তু সেই লোকগুলো যে কতটা জানোয়ার তা আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না। তারাও তো নিজেদেরকে পুলিশ বলেই পরিচয় দিচ্ছিল, তাহলে বুঝুন কি অবস্থা। তার উপর আমরা যেই মোটর বাইকে থাকা কাপলদেরকে দেখে এগিয়ে যাই, সেই দুজনও হঠাৎ করেই উধাও হয়ে যায়। পুলিশ নাকি তাদের খুঁজেই পাচ্ছে না। আচ্ছা, এখানে কি কাউকেই খুঁজে পাওয়া যায় না? সে আসলে খুব আক্ষেপ নিয়েই এই কথাগুলো বলছিল। ঠিক তখনই সেখানে অজয় আসে আর পৃথাকে বলে, তোমাকে কি আমি বলেছি কেসটা নিতে? তাহলে তুমি এখানে কি করছো? আগে থেকে এত বাড়াবাড়ি করার তো কোনো দরকার নেই। পৃথা তখন বলে, স্যার, আমি যদি এই কেসটা পেতাম তাহলে খুব ভালো হতো। অজয় তখন বলে, আমার দরকার হলে আমি বলে দিব। যাই হোক, এসেই যখন পড়েছ তাহলে কাজটা শেষ করেই যাও। তো পৃথা এরপর খুশি হয়ে যায়। সে তার বাকি কনভারসেশনটা কমপ্লিট করতে থাকে। কিন্তু ঠিক ওই সময়ই সেখানে ডাক্তার চলে আসে আর তাপসের স্ত্রীকে বলে, আম সরি ম্যাডাম, ওনাকে বাঁচানো সম্ভব হয়নি। এই কথা শুনেই তো তাপসের স্ত্রী অনেক বেশি ভেঙে পড়ে। সে তো মারাত্মকভাবে কান্না করতে থাকে। তো তাদেরকে এভাবে প্যানিক করতে দেখে পৃথার ছোটবেলার কিছু একটা মনে পড়ে যায়। সেদিন রাতের বেলা পুলিশদেরকেও মিডিয়ার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সবাই তো তাদের উপরেই প্রশ্ন তুলছিল, আর এটাই তো খুবই স্বাভাবিক। মিডিয়া বলছিল যে পুলিশ আসলে ইচ্ছে করেই তাপসের মৃত্যুর আসল কারণটা লুকিয়ে রাখছে, যাতে করে তাদের উপর কোনো ব্লেম না আসে। তাদের ইমেজ রক্ষার্থেই তারা হয়তো এসব করছে। পুলিশও তো সেখানে কিছুই বলতে পারে না। পরদিনই পুলিশ স্টেশনে শিবনাথ এবং বাসুদেব নামের দুইজন লোক আসে। শিবনাথ হচ্ছে পুলিশ অফিসার পদের আর বাসুদেব হাবিলদার। এরা দুজন এসেই থানায় বলে যে তারাই তাপসের সাসপেক্ট, অর্থাৎ তারাও সেদিন তাপসকে মেরেছিল, তাই তারা আজ আত্মসমর্পণ করতে চাইছে। তো সেই সময়ই থানায় অফিসার অর্ণব আসে আর জানায় সাসপেক্ট শনাক্ত করতে তাপস সাহার বন্ধুদেরকে ডেকে আনতে হবে, তবেই নিশ্চিত হওয়া যাবে এরা সেই আসল সাসপেক্ট। এদিকে পৃথা হসপিটালে আসে, কারণ অজয় স্ট্রোক করেছে। ডাক্তার তাকে মানা করেছে সিগারেট থেকে অনেক দূরে থাকতে হবে, না হলে এর পরের বার তাকে বাঁচানোটা অসম্ভব। অন্যদিকে অর্ণব শিবনাথ এবং বাসুদেবকে জিজ্ঞেস করছিল কেসের ব্যাপারে। শিবনাথ বলে, আপনি কিন্তু জিজ্ঞেস করতে গিয়ে কোনো প্রেসার বা মারধর করতে পারবেন না, এটা পুলিশ ব্রুটালিটি। অর্ণব বলে, ব্রুটালিটি? ঠিক যেই ব্রুটালিটি আপনারা তাপস সাহার সাথে করেছিলেন, আর এখন উকিলের কথায় আত্মসমর্পণ করলেন যেন শাস্তি কম হয়, তাই না? খুব বুদ্ধি আপনাদের দেখছি, হ্যাঁ? এদিকে অজয় হসপিটালে পৃথাকে বলে, দেখো, আমি চাই এই কেসটা এখন থেকে তুমিই দেখবে। তখন সেখানে থাকা তার আরো সহকর্মীদেরকে সে বলতে থাকে, আশা করব আপনারা বাকিরা যারা আছেন তারা তাকে কেসে হেল্প করবেন। কিন্তু তখন দেখা যায় বাকি কলিগরা বলে, পৃথার কারো হেল্প লাগবেই না, সে একাই পারবে। তো তারা আসলে এটা মেনে নিতে পারছিল না যে অজয় পৃথাকে তার কেসটি দিয়েছে, তাই তারা ইনডিরেক্টলি পৃথাকে একা করে সেখান থেকে চলে যায়। অজয় তখন বলে, পৃথা, তোমার উকিল হিসেবে লড়াইটা এখান থেকেই শুরু হলো, এবার সবাইকে দেখিয়ে দাও। আর শোনো, তোমার এই লড়াই কিন্তু শুধুমাত্র কোর্টে নয়, বরং কোর্টের বাইরেও। যদি কখনো তোমার আমার হেল্প লাগে তাহলে আমি তোমার ডেপুটি হতেও রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। পৃথা তো তার বসের এত সাপোর্ট পেয়ে খুব খুশি হয়ে যায়। যাক, তো এরপর তার বসের সাথে কথাবার্তা শেষে সে যখন বাইরে আসে তখনই তার মৃদুলের সাথে দেখা হয়। মৃদুল অজয়েরই ছেলে ছিল, তাই সেও এখানে এসেছে। তো তার সাথে কিছুক্ষণ কথা বলেই পৃথা সেখান থেকে চলে যায়। তবে তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে তাদের মধ্যে কিছু তো একটা রয়েছে, যেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে শিবনাথ অর্ণবকে বলে যে আপনার যা বলার বলুন, কিন্তু আমরাও পুলিশ, তাই উকিল ছাড়া তো কোনো কথাই বলবো না। অর্ণব তখন বলে, আচ্ছা তাই নাকি, তাহলে কে তোমাদের উকিল শুনি? আর কোথায় এসে এদিকে পৃথা দেখে অজয়ের অফিসের বোর্ডে জয়রাজের নাম সবার উপরে, কারণ এই জয়রাজ সবচেয়ে বেশি কেস জিতেছে, এমনকি অজয়ের চাইতেও বেশি, তাই তার নাম সবার উপরে রয়েছে। তবে আজ থেকে 7 বছর আগে এমন কিছু একটা হয়েছিল যার কারণে সে অজয়ের অফিসে জব ছেড়ে চলে যায়। তো এই সব ব্যাপারে পৃথা এখন জানতে পারে। অন্যদিকে আমরা জয় অর্থাৎ জয়রাজকে দেখি। দেখা যায় তাকে কল করেছে আইন মন্ত্রী, আর সে তাকে বলতে থাকে তাপসের কেসটা তাকে লড়তে হবে। জয় বলে, কি স্যার, আমাকে কি এইসবে মানায়? এই ছোটখাটো কেসে আমি গেলে আমার মান সম্মান থাকবে, আপনিই বলুন। আমি বরং আমার অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি, সে দেখে নিবে কেসটা, আমি এর মধ্যে যেতে চাচ্ছি না। কিন্তু আইনমন্ত্রী তখন তাকে লোভ দেখায় যে সেই কাজটা করলে তাকে মন্ত্রীর পদ দেয়া হবে।
তো তারপর তার কথায় সেও রাজি হয়ে যায়, কারণ সে মন্ত্রী হবার লোভ কোনোভাবেই ছাড়তে তো পারবে না। অন্যদিকে কলকাতা ফরেন্সিক অফিসের রিপোর্ট করছিল একজন অফিসার। তখনই তাকে তার জুনিয়র কলিগ বলে, স্যার বাড়ি যাবেন না? ট্রেন কয়টায়? অফিসার জানায়, এই তো রাতের ট্রেনেই চলে যাব। এত বছর পর ছুটি পেলাম, তাই ভাবলাম ফ্যামিলি নিয়ে কাশ্মীর ট্রিপে যাব। তার মধ্যেই দেখো না এই হাই প্রোফাইল কেস এসে হাজির হলো। এসব কি আর ভালো লাগে বলো তো? কোনো শান্তিও নেই। তো তাকে তখন তার কলিগ বলে, স্যার আপনি চলে যান, এইসব কেস আমি সামলে নিব, আপনার চিন্তা করতে হবে না। তাপস সাহার কেসটা আমিই দেখে নিব, আর সেটার রিপোর্টও করে দিব। আপনি নিশ্চিন্তে ফিরে যান তো, আর নিজের সময়টা এনজয় করুন। তো এবার তার কথায় আশ্বস্ত হয়ে সে সেখান থেকে চলে যায়, তার উপর সব রকম দায়িত্ব দিয়ে। এদিকে পৃথা তার মাকে বলে, মা জানো আমি সব নিয়ম কানুন মেনেই আমার কেসটা রেডি করছি, উইটনেস ভেরিফিকেশন, ডকুমেন্টস সব করছি, কিন্তু কোথাও কেন যেন আমার খুব ভয় হচ্ছে। মনে হচ্ছে আমি যেটাকে শুরু ভাবছি তার আগেও হয়তো বা অন্য একটা শুরু রয়েছে। আজ জানো আমার ছোট কাকার কেসের কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় নিজেকে খুব হেল্পলেস লাগতো মা। মনে হতো আমি যদি বড় হই তাহলে বড় হয়ে উকিল হব, আর কাউকে কোনো অন্যায় সহ্য করতে দিব না। আমি সবার জন্য ন্যায় নিয়ে আসবো। কিন্তু কোথায় মা, কিছুই তো বদলায়নি। অফিসে এক একটা মানুষ এমন ভাবে আমার সাথে আচরণ করে যেন আমি মহিলা হয়ে পাপ করেছি। সারা দিন আমি দৌড়ের উপর থাকি, কিন্তু কিসের জন্য দৌড়ে যাচ্ছি বুঝতে পারছি না। তো তার এই সব কথাবার্তা শুনে তার মা বলে, আসলে আমাদের জীবনের মানেই এটা, আমাদের পরিস্থিতি বুঝে সেই মতোই দৌড়াতে হয়, আমাদের সব সময় এগিয়ে যেতেই হয়। এখন পরিস্থিতি যেমনই হোক না কেন, কি করার আছে আর বল। তো পরদিনই পৃথা পুলিশ স্টেশনে আসে, আর অফিসারকে বলে, তো আপনি কি বলছেন, সাক্ষী পাওয়া যায়নি? কিন্তু এই ঘটনাটা যখন হয় তখন কম করে হলেও 15 থেকে 20 মিনিট তো এই ঘটনা চলেছে, তাই কেউ না কেউ তো অবশ্যই সেটা নিজ চোখে দেখে থাকবে। তাহলে একজন সাক্ষীও কেন পাওয়া যাবে না? ব্যাপারটা কি খুবই অদ্ভুত না? অফিসার তখন বলে, দেখুন আমি বলছি না যে সাক্ষী পাওয়া যাবে না, আমি শুধু বলছি আমাদের মুখ খোলানোটাও বড় বিষয়। কেউ সাক্ষী দিবে কিনা সেটা আমি বলছি, কারণ এই কেসে পুলিশি ভিকটিম আবার পুলিশি ক্রিমিনাল, তাই কে চাইবে সাক্ষী দিয়ে খামোখা ঝামেলায় পড়তে। অন্যদিকে অজয়কে অফিসার সুশান্ত বলে, একটা নতুন মেয়ে উকিল, আর তাকে তুমি এত সেন্সিটিভ একটা কেস দিয়ে দিলে, সে কি আদৌ পারবে এটা সলভ করতে? তুমি কি বুঝে যে এটা করলে আমি বুঝতে পারলাম না। অজয় তখন বলে, সুশান্ত আমাকে বিশ্বাস করো, পারলে একমাত্র এই পৃথাই পারবে। এ কারণেই আমি বুঝে শুনেই তার উপর কেসের দায়িত্বটা দিয়েছি। আমার বিশ্বাস সে অবশ্যই পারবে। সুশান্ত বলে, দেখো সে ভালো লয়ার হলেই চলবে না, কারণ এই কেসে একটা ছোট্ট ভুল হলেও কলকাতা পুলিশের সম্মানে আঘাত আসবে। অজয় তখন বলে, তুমি তো জানোই আমি আরো আগে একজনকে সেরা উকিল করেছিলাম, আর সে আমাদের অনেক কেসে হেল্পও করেছে, জিতিয়েছে। তুমি তার মধ্যে আমার ছায়াও দেখতে পেতে। আর আজ আমি বলছি, আমি পৃথার মধ্যে আমার ফেলে আসা সময়কে দেখতে পাই, তাই আমার তার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এদিকে পৃথা পুলিশকে বলে, কোনোভাবে কি সেই দুজন সাসপেক্টকে দেখা যাবে? আমি কিছু কথা বলতাম। পুলিশ অফিসার বলে, কথা বলে দেখতে পারেন, কিন্তু এমনিতে তারা আত্মসমর্পণ করার পর নিজে থেকে কিছুই বলছে না। কথায় কথায় তারা শুধু আইন দেখাচ্ছিল। তারপরে তাদের উকিল এসে বলে তাদের ক্লায়েন্টরা এখানে পুলিশকে কিছুই বলবে না, যা বলার তারা নাকি আদালতে বলবে। বুঝুন ব্যাপারটা। পৃথা এসব শুনে বলে, তো কেমন বুঝলেন সেই উকিলকে বলুন তো? অফিসার বলে, একজন টাফ উকিল, সে খুব সহজে কিচ্ছু ছাড়বে না। আপাতত তো আমার এটাই মনে হয়েছে। পৃথা তখন বলে, হ্যাঁ সেটাই আশানুরূপ। এদিকে অজয়কে সুশান্ত বলে যে আমি তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছি, যে দুইজন প্রাইম সাসপেক্ট আছে না, মানে বাসুদেব আর শিবনাথ, তাদের বিরুদ্ধে আগেও 2বার কেস হয়েছে, তবে প্রমাণের অভাবে তারা ছাড়া পেয়ে যায়। এবার 3বার দোষী হওয়া তো কোনো কাকতালীয় ব্যাপার হতেই পারে না, তাই না? তাই তাদেরকে যে করেই হোক দোষী সাব্যস্ত করতেই হবে, না হলে আমাদের পুলিশ ফোর্স বিপদে পড়ে যাবে। এদিকে পরদিনই দেখা যায় বার কাউন্সিলের লাইব্রেরিতে দেখা হয় জয়রাজ এবং পৃথার। জয় পৃথাকে বলে, তো আপনি তো পৃথা যে অজয়ের আন্ডারে কাজ করছেন? পৃথা বলে, হ্যাঁ। জয় তখন বলে, আপনি রাজি থাকলে তো কেসটা একসাথেই লড়া যেত, কিন্তু আপনি অফার রিজেক্ট করে দিয়েছিলেন, তাই এবার আপনার সাথে কোর্টেই কথা হবে। পৃথা তখন বলে, জয়রাজ সিং আপনি? জয়রাজ বলে, সিং নয় বরং সিংহ। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। বোঝাই যাচ্ছে তার দাপটই আলাদা। এবার দৃশ্য আসে কোর্টে, যেখানে পৃথা বলছিল
যে 31 ডিসেম্বর ডিনার সেরে গাড়িতে করে যাচ্ছিলেন তাপস সাহা এবং তার বন্ধুরা। তখনই তাপস সাহা খেয়াল করেন একটা কাপলকে বিরক্ত করছে কিছু মদ্যপ লোক, যাদের মধ্যে অ্যাকিউজড পুলিশ অফিসার শিবনাথ, বাসুদেব, আশুতোষ, সুব্রত এবং ট্যাক্সি ড্রাইভার উমাকান্তও ছিল। মৃত তাপস সাহা একজন ভালো অফিসার ছিলেন, তাই তিনি এই ঘটনা দেখে তাদেরকে আটকানোর চেষ্টা করেন। তবে তিনি বাধা সৃষ্টি করায় অভিযুক্তরা অত্যন্ত রেগে ঝামেলা শুরু করে দেয়। তারা তখন নিরস্ত্র তাপস সাহাকে বেধড়ক মারপিট করতে শুরু করে। এর মধ্যেই একসময় নিয়ন্ত্রণ হারিয়ে তাপস সাহা সেখানেই বেহুশ হয়ে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। আর তারপর টানা 6 দিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করার পর তিনি হেরে যান। চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেন। সেখানে লাইভ সাক্ষী হিসেবে আছেন তাপস বাবুর 2 জন বন্ধু। তাদের মধ্যে প্রতাপ বাবু মনে রাখতে পেরেছেন সে পলাতক ট্যাক্সির নাম্বার, যার সূত্র ধরেই গ্রেফতার করা হয় উমাকান্ত এবং আশুতোষ সুব্রতকে। তাদের বক্তব্যের সাথে লাইভ উইটনেসের বক্তব্য মিলে যায়। তো তারপরই পলাতক আরও 2 জন পুলিশ অফিসারকেও পুলিশ গ্রেফতার করে এবং সেই 5 জন ব্যক্তির মধ্যে 4 জনই হচ্ছে পুলিশ অফিসার। আর এই 4 জনের মধ্যে 2 জনের আগেও 3টা কেসের অভিযোগী ছিল। তাই সেই সব কিছু বিবেচনা করে আমি 509 ইফটিজিং, 307 অ্যাটেম্পট টু মার্ডার এবং 302 মার্ডার আন্ডার সেকশনের ধারায় তাদের যেন জামিন না দেওয়া হয় সেজন্যই রিকোয়েস্ট করছি। আর তাদেরকে যেন পুলিশ কাস্টাডিতেই রাখা হয় সেটার জন্য আমি রিকোয়েস্ট করছি। জাজ এরপর জয়রাজকে বলে, আপনি কি বলবেন এর বিরুদ্ধে? কিছু বলতে চান? তখনই জয়রাজ উঠে বলে, মিস রয় যেভাবে আমার মক্কেলের সব দোষ সব কেসের ব্যাপারে বললেন, যেন তারা সত্যিই সেই কেসের দোষী প্রমাণিত হয়েছিল। কিন্তু না, তাদের উপর কেস হলেও তারা পরে সেই সমস্ত কেস থেকে নির্দোষ প্রমাণিত হয়েছে। তাহলে একজন অ্যাকিউজ ততক্ষণ পর্যন্ত নির্দোষ যতক্ষণ না সে প্রমাণিত হচ্ছে সেই আসল দোষী। এবার আমি চাই আমার মক্কেলদের শুধু জামিন নয়, বরং তাদেরকে সম্পূর্ণভাবেই মুক্ত করা হোক। এই 4 জন ভালো অফিসারের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা করা হয়েছে, যেখানে তাদেরকে ফাঁসিয়ে সম্মানহানি করার চেষ্টা চলছে। আর আমি আমার এই কথা প্রমাণ করতে কাঠগড়ায় ডাকবো প্রয়াত তাপস সাহার বন্ধু নিখিলেশকে। তারপরে নিখিলেশ কাঠগড়ায় আসে আর জয়রাজ বলে, নিখিলেশ বাবু, আপনি কতদিন হবে তাপস সাহাকে চিনেন বলুন তো? নিখিলেশ জানায়, আমি আর তাপস তো কলেজ থেকে ফ্রেন্ড, আমি খুব ভালো করেই তাকে চিনি। তো এরপরই জয়রাজ বলে, তো সেদিন রাতে কি হয়েছিল বলুন তো? নিখিলেশ বলে, আমরা যখন গাড়িটা থামাই তখন আমরা দেখি এই কয়জন লোক একজন মহিলার সাথে খারাপ আচরণ করছিল, আর তখনই তাপস সেখানে যায়। জয়রাজ এটা শুনেই বলে, থামুন, এরকম মিথ্যা কথা আমার একদম ভালো লাগে না। তো থানায় আপনি এই অভিযোগ করেছিলেন তাই না? নিখিলেশ বলে, থানায় আমি আর প্রদীপ করেছি অভিযোগ। জয়রাজ তখন বলতে থাকে, আর ট্যাক্সি নাম্বার কি আপনি মনে রেখেছিলেন? নিখিলেশ বলে, না, প্রদীপ মনে রেখেছিল। জয়রাজ এবার প্রদীপকে ডাকে আর তাকে বলে, আপনি বলুন তো ট্যাক্সি নাম্বারটা কি ছিল? প্রদীপ তখন নাম্বারটা তাকে বলে। তখন জয়রাজ বলে, বাহ, তখন এরকম সিরিয়াস মুহূর্ত ছিল আর আপনি তখনও ঠান্ডা মাথায় সে নাম্বার টুকে রেখেছিলেন। তাহলে এবার বলুন তো সেই বাইকের নাম্বার কি ছিল, বাইকের কালার কি ছিল, আর সেটার মডেলটা তো অন্তত বলুন। প্রদীপ তখন বলে, সেটা তো মনে নেই, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হলো আর বাইকটা যেন কোন দিক দিয়ে চলে গেল, আমরা তো কিছুই বুঝতে পারিনি। জয়রাজ তখন বলে, বুঝতে পারেননি নাকি আসলে বাইকই ছিল না? আসলে জয় এদেরকেই দোষী সাব্যস্ত করতে চাইছিল, এজন্যই এভাবে অ্যাটাক করে কথা বলছিল। যাক, তো এরপরই জয়রাজ কাঠগড়ায় আনে ইনভেস্টিগেশন অফিসার অর্ণব বসুকে। জয়রাজ তাকে বলে, ইনভেস্টিগেশন করে আপনি এ পর্যন্ত কি কি জানতে পারলেন? অর্ণব বলে, ইনভেস্টিগেশন তো এখনো শেষ হয়নি। জয়রাজ তখন বলতে থাকে, আচ্ছা, তাহলে সেই ভিকটিম মহিলার খোঁজ কি পেলেন, বা সেই বাইক? অর্ণব বলে, না, এখনো পাইনি। এটা শুনেই জয়রাজ হেসে দেয় আর বলতে থাকে, তাহলে আছেটা কি? এখানে তো কেসই নেই, বাইক নেই, সেই ভিকটিম মহিলা নেই, কিছুই নেই। এখানে আছে শুধু কিছু মিথ্যা অভিযোগ। আপনি কি কোনো ভালো প্রমাণ দিতে পারবেন যাতে করে এটা প্রমাণিত হবে সেদিন রাতে সত্যি সত্যিই ওই ঘটনাটা ঘটেছে, নাকি এই সম্পূর্ণ কাহিনীটাই মিস পৃথা রয় এবং পুলিশ অফিসারদের যৌথ পরিকল্পনা? দেখুন, আমি বলছি এই সমস্তটাই বানোয়াট মিথ্যা কথা, সাজানো নাটক আর কি। তাই আমার মক্কেলদেরকে আর একদিনও জেলে রাখলে এই অপমান সম্পূর্ণ বিচার ব্যবস্থার উপর হবে। তাই তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া হোক মাননীয় বিচারক। তারপরে পৃথা জাজকে বলে, ইনভেস্টিগেশন এখনো চলছে ভিকটিমকে আইডেন্টিফাই করার জন্য, আর তার জন্য আমি রিকোয়েস্ট করছি পুলিশকে তাদের ইনভেস্টিগেশনের সময়টুকু দেয়া হোক। অন্তত 14 দিনের জন্য অভিযুক্তদের পুলিশ কাস্টাডিতে রাখার আদেশ দিলে ভালো হয়।
না হলে মৃত তাপস সাহার উপর অবিচার করা হবে। এটা তো তারপরই জাজ সবকিছুর বিবেচনা করে 10 দিন পুলিশ স্টেশনে রাখার কথা বলে অভিযুক্তদের, আর পুলিশকেও এই 10 দিনে সম্পূর্ণ ইনভেস্টিগেশনটা শেষ করার আদেশ দেওয়া হয়। এবার তো পৃথার ব্যক্তিগত জীবনে শুরু হয় আর এক ঝামেলা। তার হবু স্বামী কলকাতা শিফট হয় আর তাদের বিয়ের ব্যাপারে কথা বলে। পৃথার মা বাবাও তো রেডি ছিল তাদেরকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোথাও গিয়ে পৃথা রেডি নয়, কারণ অজয়ের ছেলের সাথে তো পৃথার কিছু একটা সম্পর্ক ছিল। পৃথা এরপর হসপিটালে আসে তার সাথে কথা বলতে। তখন অজয় বলে, পৃথা এখানে কেন? পৃথা বলে, না আসলে আপনাকে দেখতে এসেছিলাম আর কি। অজয় তখন খুব ভালোভাবেই বুঝতে পারে যে পৃথা মিথ্যা বলছে, তাই সে পৃথাকে বলে, দেখো পৃথা, বর্তমানে তোমার জীবনে একমাত্র এই কেস ছাড়া অন্য কোনো কিছুতে ফোকাস করার সময় নেই। যদি তুমি জয়রাজকে হারিয়ে কেস জিততে চাও তাহলে তোমাকে কাজে তার থেকেও ভালো হতে হবে, না হলে তোমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে এই কেস জিতা। তাই যাও, গিয়ে কাজে মন দাও, বাকি সবকিছু ভুলে, বুঝতে পারলে? তো এরপর আবারও কোর্টের ডেট আসে। সেখানে জয়রাজ জাজকে বলছিল শিবনাথ এই ঘটনার পর কিছুদিন লুকিয়ে থেকে নিজ থেকেই আত্মসমর্পণ করে, কিন্তু সে পুলিশকে বয়ান দিতে মানা করেছিল, কারণ তার মতে সে একমাত্র কোর্টে এসেই কথা বলবে। তারপরে শিবনাথ বলে যে আমি প্রতি বছরই ছুটিতে নিজের গ্রামের বাড়িতে যাই, কারণ সেখানে আমার স্ত্রী সন্তান আছে, তাই আমি পালিয়েছিলাম না, আমি বেড়াতে গিয়েছিলাম। এরপরই সেখানে আসে বাসুদেব, আর সে বলে আমি সবসময় সত্যের পথেই চলেছি, আর আমাকে এসব কেসে আমার এই ডিপার্টমেন্টের সিনিয়ররাই ফাঁসানোর চেষ্টা করছে, আর কিছু না। এর আগেও আমাকে কয়েকবার এইভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়, কিন্তু আমি আমার সততার জন্য বারবার নির্দোষ প্রমাণিত হয়েছি। তো এরপরে শিবনাথকে পৃথা বলে, আপনারা একজন লোককে বেধড়ক মারধর করে পালিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে গ্রামের বাড়িতে লুকিয়েছিলেন যেন পুলিশ ধরতে না পারে, আর এখন বলছেন কিছুই জানতেন না? নাকি আপনিও আপনার বন্ধু বাসুদেবের মতো সম্পূর্ণ বিষয়টাকেই অস্বীকার করবেন? শিবনাথ বলে, না না, বাসুদেব স্যার ঠিকই বলেছেন, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পৃথা এটা শুনে বলে, আচ্ছা তাই নাকি? তাহলে সেদিন রাতে কি হয়েছিল? শিবনাথ বলে, সেদিন রাতে কোনো বাইক কোনো মহিলা নিয়ে কাহিনী হয়নি, বরং আমরা সেই রাতে যাওয়ার পথে দেখেছি তাপস সাহাকে তার বন্ধুরা মারপিট করছিল। তাপস সাহা তখন আমাদের কাছে এসে হেল্প চায়, কিন্তু আমরা তাকে পুলিশ অফিসার হিসেবে চিনতে পারিনি বলে সেখান থেকে চলে যাই। পৃথা বলে, তার মানে এখানে ইভটিজিং এর কোনো ব্যাপারই হয়নি? এর আগের দুজন উইটনেসও তো একই কথা বলেছিল, কিন্তু উমাকান্তের কথার সাথে আপনার কথার তো কোনো মিল নেই। একজন বলছে ইভটিজিং হয়েছে, তো আপনি বলছেন হয়নি। এখানে কার কথাটাকে সত্যি ভাববো? শিবনাথ বলে, এরকম জবানবন্দি পুলিশ মারধর করিয়েই নিয়ে নেয়, আমি পুলিশ, তাই আমি সব জানি। পৃথা বলে, আচ্ছা ধরে নিলাম পুলিশ মারধর করে এই জবানবন্দি নিয়েছে, কিন্তু সেই রাতে আপনারা পুলিশ হিসেবে কি দায়িত্ব নিতে পারেননি? আপনারা কি পারেননি একজন অসহায় লোককে হেল্প করতে? এটা কি আপনাদের বেসিক ডিউটি ছিল না? তাহলে হয়তো বা একজন নির্দোষ পুলিশ অফিসারের প্রাণ বেঁচে যেত। এবার এই প্রশ্নটা আদালতে থেকেই যায় যে কেন সেদিন আপনারা পুলিশ হয়েও হেল্প করলেন না? যেহেতু আপনারা বলছেন কোনো ইভটিজিং হয়নি, তাহলে তারপরে জয়রাজ বলে, আমি মানছি তারা পুলিশের ডিউটি পালনে ব্যর্থ হয়েছে, কিন্তু তখন তারা অফ ডিউটিতেও ছিল। এবার যদিও তাদের দায়িত্ব তারা পালনে ব্যর্থ ছিল, তাই তাদের উপর ডিপার্টমেন্টের ইনকোয়ারি বসতে পারে, কিন্তু তাই বলে এটা প্রমাণিত হয় না যে আমার মক্কেলরা সবাই খুনি। তো আজকের মতো কোর্ট থেকে ফিরে আসে পৃথা, আর সে অর্ণবকে বলে সবাই সব সত্যিটা জানে, কিন্তু এই সত্যটাকে মিথ্যা বানানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তারা। অর্ণব তখন বলে, এরকম কেস আমি আগে কত দেখেছি, হাতে নাতে দোষীদের ধরার পরও এরকম উকিলের জন্য তারা বেঁচে যায়, পরে দোষ হয় পুলিশের। এবার এই কেসেও আপনি যত যাই করেন না কেন দোষ হবে পুলিশেরই। পৃথা তখন বলে, দোষ কিনা জানি না, তবে আজকের দিনটা আমার মনে থাকবে। অর্ণব তখন বলে, আমার একটা পার্সোনাল কারণে এই কেসটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমার বাবা মারা যাওয়ার পর তার পুলিশের জবটা আমি পাই। ট্রেনিং চলাকালীন সময়ে তাপসদার সাথে দেখা হয়, তিনি আমাকে এত আগলে রাখেন যে আমি আমার বাবার অভাবটা বুঝতেই পারিনি। আমাদের ব্যাচের সবাই তো তাপস দাদার ফ্যান ছিল, তো তারপর ট্রেনিং শেষে আর দেখা হয়নি তার সাথে। তাপস দাদার এইভাবে মৃত্যুটা আমাদের ব্যাচের কেউ মানতে পারছে না। আমিও ভাবিনি ওনার এই কেসটা আমি পাবো, হয়তোবা ভাগ্যে ছিল তাই পেয়েছি। পৃথা বলে, কোর্ট আমাদেরকে 10 দিন দিয়েছে, আর এই 10 দিন জয়রাজ তার চালগুলো খুব চালাকির সাথেই করবে। তবে আশা করব তাপস সাহার স্ত্রী সুতপাকে নিয়ে যেন কোনো নোংরামি না হয়, কারণ তার দুটো ছোট ছোট বাচ্চা আছে। পরদিনই জয়রাজ কোর্টে বলে, এই কেসে সবসময় আমার 5 মক্কেলকেই কেন প্রশ্ন করা হচ্ছে? সেখানে তো তাপস সাহার 2 বন্ধুও ছিলেন, তাদের হাতে তো অনেক সময় ছিল, তারা তো চাইলে নিজেদের বন্ধুকে বাঁচাতে পারত। তারা বাঁচালো না কেন? নাকি বাঁচাতে চায়নি? এই প্রশ্ন পুলিশ কেন করলো না? তাহলে এটার কারণ আমি বলছি। আসলে তাপস সাহা
প্রদীপ বাবুর কাছে 27,000 টাকা পেত, কিন্তু সেই টাকা মিস্টার প্রদীপ ফিরিয়ে দিতে পারছিল না, যা নিয়ে প্রদীপ এবং তাপস সাহার মধ্যে বেশ কথা কাটাকাটি হয়ে যায়। আর এই বিষয় যখন বিগড়ে যায় তখন দুর্গাপুজোতে লোকসভার সামনে তাপস সাহা এবং প্রদীপ ঝগড়া করে। অন্যদিকে নিখিলেশ এবং তাপস সাহা একসাথে পুলিশ সার্ভিস জবের রিটেন এক্সাম শেষ করে, কিন্তু সেখানে জব পায় একমাত্র তাপস সাহা। সেখানেও মনোমালিন্য হয়, আর নিখিলেশ জানতে পারে যে তাপস সাহা জব পেয়েছে তার উপর মহলের মামুর হাত ধরে। তারপরে জয়রাজ সুতপার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সেটা বলার বিরুদ্ধে আগে থেকে নোটিশ করে রাখে পৃথা, কারণ পৃথা আন্দাজ করেছিল এই নোংরামিটা সে করবেই। এরপরে বাইরে এসে পৃথা আর অর্ণব কথা বলছিল যে প্রদীপ আর নিখিলেশ কি আসলেই কিছু করেছে। পৃথা অর্ণবকে বলে যদি তারাই তাপস সাহাকে মার্ডার করে থাকে তাহলে তারা কেন ট্যাক্সির নাম্বার মনে রাখবে, তাপস সাহাকে হসপিটালেই বা কেন নিবে, তার উপর তারাই কিন্তু প্রথম অভিযোগটা দায়ের করে। অর্ণব বলে হ্যাঁ এটা তো ঠিকই বলেছ। তো তারপরই পরদিন গ্রেফতার করেই নেওয়া হয় প্রদীপ আর নিখিলেশকে, এবং নিউজে এটা ছড়িয়ে যাচ্ছিল যে সুতপার সাথে নাকি তাপস সাহার বন্ধুর প্রেম ছিল, আর সবাই এটা বলতে চাইছিল যে তার কারণেই হয়তো তাপস সাহার খুন হয়েছে। আজ কোর্টে তাপস সাহাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ করে জয়রাজ, তাই পৃথা সেখানে ডাক্তারকে ডাকে, আর ডাক্তার বলে আমরা তাপস সাহার জামায় বমির দাগ পাই, অর্থাৎ মদ খাওয়ার পর যে বমি হয় সেটা। পৃথা তখন জাজকে বলে তাপস সাহার জামার বমির দাগ কিভাবে প্রমাণ করে যে তাপস সাহাই মদ খেয়েছিলেন। জয়রাজ বলে এই তো ডকুমেন্টে লেখা আছে, স্পষ্ট লেখা আছে কয়েক প্যাক মদ খাওয়া হয়েছে, তাহলে আর কি বলবেন আপনি। পৃথা তখন বলে আপনার মতো এত বড় মাপের একজন উকিল এই ছোট্ট একটা ডকুমেন্টের পেছনে পড়ে আছে বলেই আমার সন্দেহ হচ্ছে, তাই আমি এখানে হ্যান্ডরাইটিং স্পেশালিস্টকে ডেকেছি। তো হ্যান্ডরাইটিং স্পেশালিস্ট বলে এখানে ডকুমেন্টের সব লেখা ঠিক থাকলেও যেখানে লেখা আছে কিছু প্যাক অ্যালকোহল তাপসের বডিতে আছে সেটা ছিল অন্য কারো হাতের লেখা, তাই এটা প্রমাণ হয় যে এই প্রমাণটা মিথ্যা ছিল আর কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। তো আজকের মতো কোর্টের কাজ শেষ করে পৃথা, আর সে রাতে অর্ণবকে বলছিল কেউ তো আছে যে এইসব করছে। অর্ণব বলে এভিডেন্স রুমে কিভাবে কেউ গেল আর কিভাবে গিয়ে এসব করলো, যেই করেছে সে খুব চালাকির সাথেই করেছে। পৃথা তখন বলে আমার মনে হয় জয়রাজকে কেউ হেল্প করছে, সে নিজ থেকেই তো আর এই কেস লড়তে আসার কথা নয়, তাকে কেউ খবর করে তবেই এনেছে। অন্যদিকে জয়রাজ আসে মিনিস্টারের সাথে কথা বলতে, সে মিনিস্টারকে বলে আপনার লোকগুলো প্রমাণকে নষ্ট করতে যা করলো এইসব করে আমার কেসের টাইম আরো বাড়ালো, তাই প্লিজ আপনার লোকগুলোকে বলবেন তারা যেন একটু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে, নাহলে আমার কাজ আরো বিগড়ে যাবে। এ কথা বলেই জয়রাজ রাগ দেখিয়ে চলে যায়। পরদিনই সে কোর্টে আবারও প্রমাণ করার চেষ্টা করে যে সেই রাতে তাপসের বন্ধুরা মদ খেয়ে নেশার ঘোরে হয়তোবা নিজেদের রাগ মিটিয়েছিল, তাই হয়তোবা খুনটা হয়। পৃথা তখন জাজকে বলে এটা তো কোনো মদের কেস নয়, একটা মার্ডার কেস, যেখানে আমাদের মার্ডার নিয়ে কথা বলা উচিত, এখানে কে কতটুকু মদ খেলো সেটা নিয়ে আলোচনা করার কি মানে। জাজ তখন তাদের দুজনকেই বলে আমি পরবর্তী সময় দিয়ে দিচ্ছি, কিন্তু কোনো সলিড এভিডেন্স ছাড়া এই কেস কিন্তু বেশি দিন টেনে নেওয়া যাবে না, তাই আমি পুলিশ অফিসারদের রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আরো হার্ড ওয়ার্ক করুন আর কিছু একটা প্রমাণ বের করুন। এদিকে পৃথাকে তার শ্বশুরবাড়ির লোকেরা বলছিল খুব জলদি আমাদের ছেলে ইউএস যাবে, তাই পৃথাকে আর খুব বেশি দিন কাজ করতে হবে না। পৃথা আবার এই কথায় একদমই খুশি ছিল না, তাই সে রেগে গিয়ে অনর্ঘ্যকে বলে যে তুমি নিজে নিজে সব ভেবে নিলে আর আমাকে কিছু জানালেও না, তোমার ক্যারিয়ারটার দাম আছে আর আমারটার কি, আমারটা কি যখন খুশি তখন ছেড়ে দেওয়া যায়। এ কথা বলেই পৃথা বাথরুমে আসে আর সে বমিও করে দেয়। বাইরে আসার পরই সেখানে দেখা হয় অজয়ের ছেলে মৃদুলের সাথে। মৃদুল পৃথাকে বলে আমার তোমার সাথে কিছু কথা ছিল। তো তারপরে বাইরে এসে পৃথা বলে যে তুমি এখানে আমাকে ফলো করে এসেছো। মৃদুল বলে না আমি আসলে জানতাম না, তবে দেখো আমি তোমাকে সত্যিই ভালোবাসি পৃথা। পৃথা বলে দেখো এসব নাটক করো না মৃদুল, তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে এখানে ডিনারে এসেছো আর বলছো আমাকে ভালোবাসো। মৃদুল তখন বলে তুমি একা আমাকে দোষারোপ করতে পারবে না, কারণ তোমারও ফিয়ন্সে আছে। পৃথা বলে তুমি চাইলেই সম্পর্কটা ছাড়তে পারবে, কিন্তু আমি তো পারবো না, কারণ আমি এই সম্পর্কের চিহ্ন বয়ে বেড়াচ্ছি। আমি প্রেগনেন্ট মৃদুল, আর সেই বাচ্চাটার বাবা তুমি। তো এই কথাটা আবার পেছনে দাঁড়িয়ে অনর্ঘ্য শুনে নেয়। অন্যদিকে আজ একটা প্রেস কনফারেন্স ডাকে কমিশনার। সে বলতে থাকে আমি সেই ভিকটিম মহিলাকে উদ্দেশ্য করে বলছি, আপনি প্লিজ সামনে আসুন। আপনাকে বাঁচাতে যে পুলিশ অফিসার মারা গিয়েছে তার ন্যায় বিচারের জন্য আপনার কথা বলাটা খুব জরুরি। আপনি যেখানেই থাকুন না কেন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কথা দিচ্ছি আপনার সিকিউরিটির দায়িত্ব আমাদের থাকবে। আর বাইক চালকের উদ্দেশ্যে বলছি, আপনার সাথীকে বাঁচাতে আমাদের অফিসারের প্রাণ গিয়েছে, তাই অন্তত ওনাকে সম্মান জানানোর জন্য হলেও আপনারা সামনে আসুন। আর আপনার জন্য থাকবে কলকাতা পুলিশ টিম থেকে বিশেষ উপহার।
তো এই উপহার পাওয়ার কথা শুনে সারা দিন রাত অর্ণবের কাছে লোকজন আসতে থাকে। তারা সবাই দাবি করছিল তারা ভিকটিম, কিন্তু অর্ণব যাচাই বাছাই করে দেখে এরা সবাই ফেক, সবাই লোভে পড়ে এসেছে। কিছুক্ষণ পরই সেখানে পৃথা আসে, আর পৃথাকে অর্ণব বলে, আচ্ছা কি লাভ হলো সেদিন এত কিছু করে? সেই তো প্রমাণ হলো যে তাপস স্যারের পেটে মদ ছিল। পৃথা বলে, মদ খাওয়ার সাথে মেয়েকে বাঁচানোর কোনো সম্পর্কই নেই। অর্ণব বলে, আচ্ছা তাহলে কোথায় সেই মেয়ে, কেন সে আসছে না সবার সামনে? এখন তো আমি নিজেই কনফিউজড যে আসলে কি উচিত তাপস সাহার এই গল্পকে বিশ্বাস করা। তো এসব কথা শুনে কেন যেন বেশ নার্ভাস হয়ে পড়ে পৃথা। পৃথা এরপর কথা বলে অজয়ের সাথে। অজয় বলে, সত্যি বলতে আমরা উকিলরা সবসময় আমাদের ক্লায়েন্টের বলা কথাকেই সত্য ভেবে কাজ করি। এবার সেই সত্যের গল্পটা কতটা কি গুছিয়ে আদালতে হাজির করতে পারবে সেটার উপরই কেসের হার জিত নির্ভর করে। এবার তুমিই দেখো যে গল্পটা তুমি কতটা ভালো অ্যারেঞ্জ করতে পারো, যাতে করে জয়রাজের গল্পটা নড়বড়ে হয়ে পড়ে। অন্যদিকে অর্ণবকে সেই পোস্টমর্টেম রিপোর্ট করা লোক এসে বলে, আমি একটা দায়িত্বহীন কাজ করেছি। আমি তাপস সাহার রিপোর্টটা যখন করছিলাম তখন বিমল এসে বলল সে নাকি এই কাজটা করে দিবে। আমিও আর বেশি কিছু না ভেবে তার কাছে কম্পিউটার রেখে চলে যাই বাড়ি। তবে তাপস সাহার পেটে সত্যিকার অর্থে কোনো অ্যালকোহল ছিলই না। অর্ণব এই কথা শুনে বলে, এটা আপনি এখন বলছেন কেন? লোকটা বলে, আসলে উপর মহলের চাপ ছিল, কিন্তু এত এত মিথ্যা বলে আমি এখন ক্লান্ত, আর পেরে উঠছি না, তাই সত্যি বলতে বাধ্য হলাম। অর্ণব তখন বলে, বিমল কোথায়? লোকটা বলে, আমি ছুটি নেওয়ার পর তাকে আর অফিসে দেখিনি। অন্যদিকে পৃথা আসে তাপসের স্ত্রী সুতপার কাছে, কিন্তু সুতপা বলে, দয়া করে আপনি চলে যান, আমাদের অনেক ন্যায় বিচার পাওয়া হয়েছে। আমার মেয়েটা এখন স্কুলে যেতে চায় না, কারণ তার বাবাকে নিয়ে আজে বাজে কথা হয়। আমার স্বামী তো বেঁচে নেই, তাহলে আর বিচার নিয়ে আমাদের জীবন নষ্ট করে কি লাভ? প্লিজ চলে যান। এই কথা বলেই সুতপা দরজা লক করে ফেলে। এরপরই অর্ণব আর পৃথা ছাদে গিয়ে নিজেদের সম্পর্কে কথা বলে। অর্ণব বলে, আমার বাবা মারা যাওয়ার পর জীবনটা কেমন যেন হয়ে গেছে। খোলা আকাশের নিচেও আমার দম বন্ধ লাগে। আমার কষ্টগুলো কারো কাছে শেয়ার করার মতো নেই, আমার কেউই নেই আসলে। আপনার তো তাও ভালো একটা ফ্যামিলি আছে, বয়ফ্রেন্ড আছে। পৃথা তখন বলে, আমার আসলে বিয়েটা ভেঙে গেছে, তবে সেটার জন্য দায়ী আমি নিজেই। আমি আমার সবকিছু শেষ করে ফেলেছি, মা বাবার সম্মান, আর তারপর এই কেস, আমি সবকিছুতেই ফেল। অর্ণব তখন বলে, মা বাবা জানেন বিয়ে ভেঙে গেছে যে? পৃথা বলে, হ্যাঁ, কিন্তু কেন ভেঙে গিয়েছে তা জানেন না। কি বলতাম, আমি প্রেগনেন্ট। আমি আসলে আমার এই জীবনের সব সমস্যার মূলে আছি। একদিকে আমি এই মুহূর্তে মা হতে রেডি নই, তার উপর এই কেসের প্যাচ দিন দিন বেড়েই যাচ্ছে। কি করব আমি? তখনই দেখা যায় তাকে সাপোর্ট করে অর্ণব, আর তাকে নিয়ে হসপিটালে যায়, আর তার দেখাশোনাও করে। আজ যখন পৃথা লাইব্রেরিতে কাজ করছিল তখনই সেখানে আসে জয়রাজ। জয়রাজ আজ পৃথাকে কিছু সত্যি কথা বলে। পৃথা যে অজয়কে নিজের আইডল ভাবে, সেই অন্ধবিশ্বাস থেকে পর্দা সরায় জয়রাজ। সে বলে, পৃথা, আজ যেমন তুমি সত্যের পথে লড়াই করার কথা বলো, এমনটা আমি 7 বছর আগে ছিলাম। আমিও তোমার মতোই নিজের আইডল ভাবতাম অজয় স্যারকে। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিনিস্টারের ছেলে নিরুপম গ্রেফতার হয়, আর সেই নিরুপমের বিপক্ষে লড়ছিল জয়রাজ। মিনিস্টার জয়রাজকে বলে, এই কেসটা তোমাকে হারতে হবে, আমি তোমার অজয় স্যারের সাথে কথা বলবো। জয়রাজ তখন বলে, অজয় স্যারকে আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না, আর আমি তাই তো অজয় স্যারকে নিজের আইডল ভাবি। আমিও ওনার মতো সবসময় সত্যের পাশে থাকি, তাই কেস তো আমি লড়বো, আপনি যা করার করে ফেলুন। তখন মিনিস্টার বলে, তুমি যে অজয়ের মেয়ের সাথে ডেট করো সেটা সে জানে কি? জয়রাজ তখন বলে, না, জানে না, কিন্তু আমি চাইলে এখনো জানাতে পারি। এই নিয়ে কি আপনি আমাকে এখন হুমকি দিবেন? লাভ নেই। তো মিনিস্টার এবার কল করে অজয়কে। দেখা যায় অজয় জাজ হওয়ার আশায় এবং তার মেয়েকে নিরুপমের সাথে বিয়ে দেওয়ার জন্য মিনিস্টারের সব কথাই শুনে নেয়। সে অনেক লোভী হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমি জয়রাজকে বলবো সে যেন এই কেসটা হেরেই যায়, আর আপনি আমাকে প্লিজ জাজ হতে হেল্প করবেন, আর আমার মেয়েকে আপনার বাড়ির বউ করবেন। তো এই সব শোনার পর তো সেদিন খুব কষ্ট পায় জয়রাজ, আর সে মিনিস্টারকে বলে, ঠিক আছে, আমি কেসটা হেরে যাব, তবে তার বিনিময়ে আমি চাই আপনি কখনোই অজয়কে জাজ হতে হেল্প করবেন না। বর্তমানে জয়রাজ পৃথাকে বলে, তুমি আজ যেই জায়গায় আছো আমি 7 বছর আগে ঠিক সেখানেই ছিলাম, আর আজ আমি যেই জায়গায় আছি তুমি যেন সেই জায়গায় না আসো, তাই সত্যটা জানালাম। তোমার সময়ের জন্য ধন্যবাদ, এখন আমি আসছি। এই কথা বলেই জয়রাজ চলে যায়। তো তারপরে পৃথা অজয়কে এসে বলে যে আমি এখন চাই সত্যটাকে জেতাতে, তাই আমি এই কেস থেকে রিজাইন করছি। দৃশ্য যায় সেদিনের ঘটনায়, আর দেখা যায় সেই মহিলাটা অন্য কেউ নয়, বরং পৃথা নিজে ছিল। তো তারপরে আমরা কিছু মাস আগের দৃশ্য দেখি, যেখানে মৃদুল পৃথাকে বাড়ি পাঠানোর জন্য বলছিল। তো সেখান থেকে তারা আসে একটা রেস্টুরেন্টে। পৃথা বলে, আমরা যা করছি
তা একদম ঠিক হচ্ছে না। তোমার স্ত্রী সন্তান আছে আর আমারও ফিয়ন্সে আছে। আমরা এইভাবে সবাইকে ঠকাতে পারবো না। তারা এটা ডিজার্ভ করে না। আমরা নতুন বছরটা কি নতুন করে শুরু করতে পারি না? আমরা সবাই তো দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করি। মৃদুল বলে, ঠিক আছে চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। আর ঠিক তখনই তাকে সেই 5 জন মিলে টিজ করছিল। দৃশ্য আসে বর্তমানে। এবার কোর্টে এসে সত্যটা বলে পৃথা। জয়রাজ তখন বলে, আপনিই সেই ভিকটিম, তাহলে আগে কেন বললেন না? পৃথা জানায় সে আসলে ভয় পেয়ে গিয়েছিল। তার কাকাই একবার একটা মিথ্যা মামলার কেসে 5 বছর জেল খাটে, আর তারপর তিনি মুক্ত হয়েও আর স্বাভাবিক হতে পারেননি। মৃত লাশের মতো আছেন। তাই আমি আমার পাস্ট লাইফ আর আমার ক্যারিয়ারের কথা ভেবে মুখ খুলতে পারিনি। আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে অজয় তার ছেলে মৃদুলকে ডাকে। আর এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় মৃদুলই পৃথাকে মানা করে পুলিশ স্টেশনে যেতে, কারণ তাহলে তো তাদের পরকীয়া সম্পর্কের ব্যাপারে সবাই জেনে যাবে, আর মৃদুলকে তার জন্য জেলও খাটতে হতে পারে। তার উপর পৃথারও সমাজে চলা মুশকিল হয়ে যাবে, তার জবও থাকবে না। এরকম অনেক কিছু ভেবে পৃথা সত্য বলা থেকে পিছিয়ে আসে। বর্তমানে জয়রাজ এই সব শুনে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। আর কোর্টে প্রমাণস্বরূপ সব দেখানো হয়, যা আসলেই সেই রাতের ভিকটিম ছিল পৃথা। তারপরে কেসটার সমাধান হয়, আর যারা 5 জন দোষী ছিল তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর পৃথা মৃদুলকে জরিমানা স্বরূপ 60,000 টাকা ধার্য করা হয়, কারণ তারা সব জেনে শুনেও এই কেস টেনে কোর্টের সময় নষ্ট করেছে। আর সেই সাথে প্রদীপ এবং নিখিলেশকেও মুক্ত করা হয়। কোর্ট থেকে বাইরে আসার পরই পৃথাকে তার মা বলে, দেরি করে হলেও তুই যে সত্যি বলার সাহস করেছিস সেটা অন্য কেউ পারবে না, এর জন্য আমি গর্বিত। তারপরে সেখানে মিনিস্টার এসে পৃথাকে ফুল দেয় আর বলে, খুব ভালো করেছো, আশা করবো আবারও আমাদের দেখা হবে। তারপরে মিনিস্টার চলে যায়। আর পৃথা বলে, যাহা বলিব সত্য বলিব। অর্থাৎ এর পর থেকে সে আর কখনোই কোনো কিছুর ভয় পাবে না, সবসময় ন্যায়ের পথেই চলবে, সত্যের পথে চলবে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটা কিন্তু একটা সত্যিকারের গল্পের উপর ভিত্তি করেই বানানো হয়েছে, যেখানে সার্জেন্ট বাপি সেন একজন মেয়েকে শ্লীলতাহানির হাত থেকে বাঁচাতে গিয়ে মারা গেছেন। তবে আজ পর্যন্ত সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। আর আমরা অবশ্যই তার এই গোপনীয়তাকে সম্মান জানাই। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।